লেখিকা শাশ্বতী রায়ের আছো তুমি। দুর্গা পুজোটা হয়ে গেলেই বাতাসটা কেমন হিম হিম হয়ে আসে। বড্ড তাড়াতাড়ি দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা নামে। এই সময়টা জগতের যত আলসেমি যেন ঘিরে ধরে আমায়। তবুও দুপুরগুলো জোর করে জেগে থাকি, পাছে রাতে ঘুম না আসে। শাগনিক চলে যাবার পর রাত জেগে কাটাতাম। একা ঘরে বড্ড ভয় করত। শানুকে বলতে খুব হেসেছিল সে, তুমি কি ভূতের ভয় পাচ্ছ মা? আমাকে গম্ভীর হয়ে যেতে দেখে নিজেকে সামলে নিয়েছিল ছেলে। পরের দিন থেকে রাতে থাকার লোক বহাল হয়েছিল। শানুর গাড়ি ধোয়া মোছা করার লোকটির মেয়ে। রাত 9টার মধ্যে তার বাবা পৌঁছে দিয়ে যায় তাকে, আবার পরদিন ভোরে নিয়ে যায়। আমি এই বাড়তি খরচটা করতে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনছে কে? খুব দরকার ছাড়া আজকাল আর কোথাও বেরোতেও ইচ্ছা করে না। ছেলের বউ দুজনেই একই কোম্পানিতে চাকরি করে। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে অফিসে চলে যায় তারা। টুস্কিকে দেখাশোনা করার মেয়েটি স্কুল ছুটির পর বাস থেকে নামিয়ে আনে তাকে। নাতনি স্কুল থেকে ফিরলে তার সাথে গল্প করে দিব্যি সময় কেটে যায়। তবে কোথাও যেন কিছুর অভাব অনুভব করি, সেটা কিসের বুঝতে পারি না। আমার ছেলে মায়ের প্রতি যত্নে কোনো ত্রুটি রাখে না। ছেলের বউও ভালো হয়েছে, শাশুড়িকে মাথায় তুলে না রাখলেও। বাংলা সিরিয়ালের মতো ক্যাচাল নেই আমার বাড়িতে। যে যার নিজের জগতে শান্তিতে আছে। তবুও মন খচখচ করে আমার। একমাত্র নাতনিটা কাছে এলেই যেন বুকটা জুড়িয়ে যায়। গত মাসে রুটিন চেকআপে গেছিলাম। ডাক্তার সব দেখে শুনে বলেছিলেন শারীরিক কোনো সমস্যা নেই আমার। যেটুকু সমস্যা তা একাকিত্ব। পরিবারের সাথে কোথাও বেরিয়ে আসলে হয়তো ভালো লাগবে। আমি কানেও তুলিনি কথাটা। তবে শানু যখন পুজোর সময় প্লেনে টিকিট নিয়ে এলো, বুঝলাম ও ভোলেনি। বেশ বড় সড়ো প্ল্যান করেছে শানু আর তিতাস। লক্ষ্মী পুজোর পরদিন বেরোনো হবে। প্রথম 2 দিন দিল্লিতে থেকে তারপর হরিদ্বার, ঋষিকেশ যাওয়া। সেখান থেকে ওদের কেদারনাথ দর্শনে যাবার ইচ্ছে। তবে সবই নির্ভর করছে আমার শরীর কেমন থাকে তার উপর। তিতাসের ঝলমলে মুখখানা দেখে বাধা দিতে ইচ্ছে করল না আমার। নির্বিবাদে ওদের কথায় সায় দিলাম। প্লেনে আসতে কোনো অসুবিধা হয়নি আমার। একেবারে সামনের সিট বুক করেছিল শানু, যাতে পা দুটো টান টান করে বসতে পারি। টুস্কিরও সুবিধা হয়েছে। সিট থেকে নেমে দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এয়ার হস্টেসরাও যাওয়া আসার পথে আদর করছে তাকে। তিতাস একবার মৃদু ধমক দিল মেয়েকে, কি হচ্ছে কি টুস্কি, এখানে এসে বসো। নো, আমি পাপার কাছে যাব। শানু বসেছে পেছনের রোতে। পলক ফেলার আগেই টুস্কি তার পাপার কোলে। তিতাস পেছন ফিরে কটকট করে দেখছে বাবা মেয়েকে। পরিস্থিতি সামাল দিতে বললাম, থাক না, অতটুকু বাচ্চা এক জায়গায় বসে থাকতে পারে? আমার কথার প্রতিবাদ করল না তিতাস। সামান্য হেসে হাতে ধরা ম্যাগাজিনে মন দিয়েছে। প্লেন দিল্লির মাটি ছোঁয়ার আগেই টুস্কি আবার মায়ের কাছে। টেক অফ আর ল্যান্ডিংয়ে বড্ড ভয় তার। পাশে বসে আঁকড়ে ধরে আছে মাকে। তিতাস এটা সেটা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছে মেয়েকে। পেছন ফিরে একবার শানুকে দেখার চেষ্টা করলাম। চোখ বুজে সিটে ঘাড় এলিয়ে রেখেছে শানু। প্লেনের ওঠা নামায় তার কোনো পার্থক্য হয় না। এত মানুষের মাঝেও হঠাৎ করেই আবার নিজেকে একলা মনে হলো। মেঘের রাজত্ব থেকে প্লেন দ্রুত নামছে নিচের দিকে। চেনা পৃথিবী আবার ধীরে ধীরে আকারে আয়তনে বাড়ছে। তবু যে কেন ভয় করছে আমার। শক্ত করে সিটের দুদিকের হাতল চেপে ধরলাম। দিল্লিতে থাকার 2 দিন আমরা লালকেল্লা, কুতুব মিনার, লোটাস টেম্পল দেখলাম। ফেরার আগের দিন সন্ধ্যায় দিল্লি কালীবাড়িতেও যাওয়া হলো। পরদিন ভোরে শতাব্দী এক্সপ্রেসে হরিদ্বার রওনা হলাম। হরিদ্বার আমি আগে এসেছি আমার বাবা মায়ের সাথে। তখন আমি বিয়ে পড়ছি। গঙ্গার পাড়ে বসে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি ভালো যে লাগতো। কি জানি এত বছর পরে শহরটা কেমন দেখতে হয়েছে। দোলাচলে ভুগতে ভুগতে হরিদ্বার স্টেশনে পা রাখলাম। সাথে সাথে এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল আমার। হোটেল বুক করাই ছিল।
তিতাসের দাদার সাথে এক বাঙালি হোটেলের মালিকের খুব খাতির। তিনি বুক করে দিয়েছেন হোটেল, একেবারে গঙ্গার বুকে হোটেল। বিছানায় শুয়ে শুয়ে গঙ্গা দেখা যায়। হোটেলে আসার সময় তিতাস একবার জিজ্ঞাসা করল, কষ্ট হচ্ছে না তো মা? পা দুটো ব্যথায় টনটন করছে। তবু হেসে দুদিকে মাথা নাড়লাম। গাড়ি থেকে মুখ বাড়িয়ে চারপাশে দেখছিলাম। শহর কিছুটা আধুনিক হলেও মা গঙ্গার প্রতি ভক্তিতে তার ছিটে ফোটাও পার্থক্য হয়নি। গাড়ি থেকে নেমে সামান্য হাঁটতে হলো। হোটেল থেকে লোক এসেছে আমাদের মালপত্র নিয়ে যাবার জন্য। চারদিকে দোকানপাট, বেশিরভাগ দোকানে গঙ্গা জল নেবার বিভিন্ন আকারের পাত্র আর পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর আছে চূড়ো করে রাখা টুকটুকে লাল সিঁদুর। দেখতে সত্যিই ভালো লাগে। তবে আমার জীবনে তো এর প্রয়োজন ফুরিয়েছে। মিনিট খানেক হাঁটতেই হোটেলের সামনে পৌঁছে গেলাম। সত্যি একেবারেই গঙ্গার বুকে হোটেলটা। হোটেলের ভেতরে ঢুকতেই মাথাটা দুলে উঠল আমার। রিসেপশনে ঠিক পেছনে বিশাল বড় ফ্রেমে বাঁধানো লক্ষ্মী গণেশের ছবি। এ ছবি তো সেবারেও দেখেছিলাম। তবে কি আবার সেই হোটেলে উঠলাম? কিন্তু সেই হোটেলটা তো খুব সাধারণ ছিল, আরে একেবারেই ঝা চকচকে। মাথা কাজ করছিল না আমার। শানু ডাকতে হুঁশ ফিরল। লিফটের দিকে এগোচ্ছে ওরা। একজন রুম বয় লাগেজ নিয়ে আমাদের আগে আগে চলেছে। লিফটটা দেখে মনে হলো আগের বাড়ির হোটেলে লিফট ছিল না। মাথা থেকে উটকো চিন্তাগুলো তাড়িয়ে ওদের সাথে এগোলাম। এত যুগ আগের কথা কেই বা মনে রাখে? বিকেলে সবাই মিলে গঙ্গা আরতি দেখতে যাব ভেবেছিলাম, কিন্তু হাঁটুর ব্যথা বাদ সাধল। আমার কথা ভেবে ওরাও বেরোতে চাইছিল না। ঠেলে ঠুলে পাঠালাম ওদের। বেড়াতে এসে আমার জন্য ওরা কেন ঘরে বসে থাকবে? সারাটা বিকেল ব্যথায় কাতরালাম। টানা 6 ঘন্টা পা ঝুলিয়ে বসেছিলাম ট্রেনে। ফল তো ভুগতেই হবে। সন্ধেবেলা হোটেলে ফিরেই শানু জানালো কালকের দিনটা কাছে পিঠে ঘুরে পরশু সকালে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়া হবে। মনে ইচ্ছে থাকলেও বেশ বুঝতে পারছিলাম ওদের সাথে গেলে আমায় হয়তো ওখানেই দেহ রাখতে হবে। অনেক তর্ক বিতর্কের পর স্থির হলো ওরা 3 জনেই যাবে। 2 দিন আমি একাই হোটেলে থাকব। নির্ধারিত দিনে সকাল সকাল বেরিয়ে পড়ল ওরা। দেরাদুন অবধি গাড়িতে গিয়ে আজকের দিনটা সেখানেই কাটাবে। আগামীকাল সেখান থেকে হেলিকপ্টারে কেদার যাবে। হেলিপ্যাড থেকে কেদারের মন্দির 1 কিলোমিটারের মধ্যে। ওটুকু পথ হেঁটেই যেতে হয়। তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়া এমনই যে কোনোভাবেই ক্লান্তি আসে না। টুস্কিটার জন্য চিন্তা হচ্ছিল, বড্ড দুরন্ত হয়েছে আজকাল। তিতাসকে বারবার বলে দিলাম কোনোভাবেই যেন ওর হাত না ছাড়ে। ওরা চলে যেতে সারাটা সকাল দুপুর বেশ গড়িয়ে কাটিয়ে দিলাম। ফোন করলেই ঘরে চা আর খাবার চলে আসছে। রিসেপশনের ছেলেটি বার দুয়ে খোঁজও নিয়ে গেছে আমার কিছু দরকার কিনা। শানুও ফোন করে খবর নিয়েছে। বিকেলে হোটেলের সামনের ঘাটেই বসেছিলাম। দূর থেকে গঙ্গা আরতির গান ভেসে আসছে। আজ এই সুরটা এত ভালো লাগছিল, অথচ আগের বার তো এমন লাগেনি। কি জানি হয়তো বয়সের ধর্ম। শুনতে শুনতে 1 কাপ চাও খেলাম। আরতি শেষ হবার আগেই ঝুপ করে অন্ধকার নেমে আসলো। আমিও উঠে পড়লাম ওখান থেকে। গঙ্গার ঘাট এখনো জমজমাট। আশেপাশের খাবারের দোকানে অনেকেই সহায় সম্বলহীন মানুষদের খাওয়াচ্ছে। লাইন করে দাঁড়িয়ে খাবার নিচ্ছে সবাই। ভিড়টাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে হোটেলে ফিরে এলাম। রিসেপশনের সামনে জনা 6 সাহেব মেম দাঁড়িয়ে। পুরো গ্রুপটায় গায়ে লাল, হলুদ আর গেরুয়া পোশাক। গলায় বেশ মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে কমলা রং সিঁদুরের টিপ। বুঝলাম আরতি দেখে এসেছে এরা। আমার ঘরের টিভি রিমোটটা ভালো কাজ করছে না। সেটা জানাবো বলে ম্যানেজার ছেলেটিকে খুঁজলাম, কিন্তু রিসেপশন এখন খালি। সন্ধ্যাবেলা রিসেপশনে বসা মেয়েটাও থাকে না। একটি ছোকরা মতো বেয়ারা যাচ্ছিল পাশ দিয়ে। তাকে জিজ্ঞেস করলাম, ইহা जो लड़का बैठता है वो किधर है? कौन? ম্যানেজার সাহেব? হ্যাঁ। ছেলেটি জানালো ম্যানেজার বাবু ওনার ঘরে গেছেন। একটু অবাকই হলাম শুনে। হোটেলের মধ্যে ঘর ওনার? ছেলেটিকে জিজ্ঞাসা করতে সে বলল, ম্যানেজার সাহেব 2nd फ्लोर में रहते हैं, उनके अंकल के साथ। জিজ্ঞেস করলাম,
कब आएगा वो? সে বলল, थोड़ा इंतजार कीजिए, अभी आ जाएंगे। রিসেপশনের উল্টো দিকে সুদৃশ্য একটা সোফায় বসলাম। লক্ষ্মী গণেশের ছবিটা এখন একেবারে আমার মুখোমুখি। বুকের মধ্যে আবার সেই কাঁপুনিটা টের পাচ্ছিলাম। ছেলেটা কাছেই ঘোরাফেরা করছিল। ওকে ডেকে বললাম, তোমাদের এখানে এই হোটেলটা কতদিনের বলতে পারো? কাফি পুরানা है। ये लिफ्ट शुरू से था? ये तो पता नहीं, मुझे तो यहाँ बस 3 साल हुए। ও, হতাশভাবে বললাম আমি। ছেলেটির সম্ভবত তাড়া ছিল। কথা শেষ না হতে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। খানিকক্ষণ বাদে দেখলাম ম্যানেজার ছেলেটি রিসেপশনে এলো। আমায় দেখে ব্যস্ত হয়ে এগিয়ে এসে বলল, ও ম্যাডাম, আপনি কতক্ষণ বসে আছেন? এই তো কিছুক্ষণ হলো, তুমি ছিলে না দেখে অপেক্ষা করছিলাম। সে যার পরও নাই লজ্জিত হয়ে বলল, এক্সট্রিমলি সরি ম্যাডাম, আসলে আমার কাকার সাথে একটু জরুরি কথা বলতে গেছিলাম। আপনি বলুন, রুমে কোনো সমস্যা হয়েছে কি? তেমন কিছু না, টিভি রিমোটটা মাঝে মাঝে কাজ করছে না। আমি রুম বয়কে বলেছিলাম, ও ব্যাটারি বদলে দেখেছিল, কাজ হয়নি। বুঝতেই পারছো, একা ঘরে টিভিটাও যদি দেখতে না পাই। আমি বুঝতে পেরেছি, দেখছি কি করা যায়। ওই সেটের অন্য রিমোট জোগাড় করার চেষ্টা করছি। আমার মনে হলো না ও তেমন কিছু ব্যবস্থা করতে পারবে। বললাম, আর একটা কথা, ওরা তো পরশু ফিরবে, কাল যদি একটু কঙ্খল যাবার ব্যবস্থা করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। ছেলেটি এবার রিমোট বদলের থেকেও বেশি দুশ্চিন্তায় পড়ে গেল। ইতস্তত করে বলল, কিন্তু ম্যাডাম, স্যার বলে গেছেন আপনার খেয়াল রাখতে, আপনার শরীর ঠিক নেই। এ তো মহা জ্বালায় পড়া গেল। বিরক্ত মুখে বললাম, আমার শরীর এখন ঠিক আছে, তুমি গাড়ির ব্যবস্থা করো। আর শোনো, ওরা বেড়াতে গেছে, ফোনে এসব বলে টোলে ওদের টেনশন বাড়িয়ে দিও না কিন্তু। ছেলেটি সে দুশ্চিন্তাগ্রস্ত মুখেই বলল, আচ্ছা ঠিক আছে, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি কোনো উত্তর দেবার আগেই দেখতে পেলাম চাপ দাড়িওয়ালা এক বয়স্ক ভদ্রলোক ছেলেটিকে ডাকতে ডাকতে এগিয়ে আসছেন। বয়স হলেও শরীর স্বাস্থ্য বেশ সুন্দর ওনার। পাজামা পাঞ্জাবির ওপর হালকা একটা চাদর জড়িয়ে রেখেছেন। আমরা কথা বলছি বুঝতে পেরে চুপ করে গেলেন উনি। ছেলেটি এবার আমার সাথে ওনার আলাপ করিয়ে দিল। এই ম্যাডামের কথাই তোমাকে বলছিলাম। লোকটি হাত জোড় করার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে কিরকম অন্যমনস্ক হয়ে গেল। আমারও কেন জানি না অস্বস্তি হচ্ছিল লোকটিকে দেখে। কোথাও কি দেখেছি ওনাকে? সামান্য ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আপনি কি কলকাতায় থাকতেন? দুদিকে মাথা নেড়ে না বললেন উনি। আচ্ছা অভদ্র তো, মুখে না বলতে কি হয়েছিল? ম্যানেজার ছেলেটির সাথে আমার কথা হয়ে গেছিল। দুজনকেই শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসেও স্বস্তি পাচ্ছিলাম না। বারবার ছেলেটির কাকার মুখটা চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না ওনাকে এর আগে কোথায় দেখেছি। আদৌ দেখেছি কি না? সবে তো 57 ছুঁয়েছি, এর মধ্যেই স্মৃতির কি ভয়াবহ অবস্থা। 7-5 ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল প্রায় 8টা বাজিয়ে। এত বেলা অবধি সাধারণত ঘুমাই না আমি। চায়ের অর্ডার দিয়ে চটপট ফ্রেশ হয়ে নিলাম। চা নিয়ে যে ছেলেটি এলো সে বলল ঠিক 10টায় গাড়ি এসে যাবে। আমি যেন তৈরি হয়ে থাকি। তৈরি হয়ে নিচে নামতেই দেখলাম গেটের কাছে ম্যানেজার ছেলেটি দাঁড়িয়ে। আমায় দেখে এগিয়ে এলো। গুড মর্নিং ম্যাম, গাড়ি এসে গেছে। থ্যাংক ইউ। আমার ছেলেকে ফোনে কিছু জানাওনি তো? না না ম্যাম, আপনি মানা করেছিলেন। ছেলেটি এগিয়ে এসে গাড়ির দরজা খুলতেই দেখলাম সামনের সিটে কালকে দেখা সেই ভদ্রলোক বসে আছেন। একটু বিরক্তই হলাম। ভুরু কুঁচকে তাকালাম ম্যানেজার ছেলেটির দিকে। কি ব্যাপার, গাড়িতে তো আমার একারই যাবার কথা। ছেলেটি আমতা আমতা করল, গাড়িটা ভাড়ার গাড়ি নয়, কাকা ওদিকেই একটা কাজে যাচ্ছেন, তাই ভাবলাম আপনি যদি একটু কষ্ট করে ম্যানেজ করে নেন। একটু বিরক্ত হয়ে বললাম, আমি তোমার কাকার গাড়িতে কেন যাব? ছেলেটি এবার আসল কথায় এলো। আসলে আপনি কাকার সাথে গেলে আমিও একটু নিশ্চিন্ত থাকব।
মিস্টার চৌধুরী আমাকে বারবার বলে গেছেন আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে। এটাই তাহলে আসল কথা, কি বলো? সরি ম্যাডাম, কিন্তু আপনার যদি কোনো বিপদ হয় তাহলে আমি ওনাদের কি জবাব দেব? আচ্ছা, মুশকিল তো। আমি কি বাচ্চা মেয়ে যে হারিয়ে যাব? আমার সাথে পাহারাদার দেবার কি দরকার? ম্যানেজার ছেলেটির হয়ে এবার ভদ্রলোক উত্তর দিলেন, আমার সাথে গেলে কি আপনার খুব অসুবিধা হবে? আমি কিন্তু খুব খারাপ কোম্পানি নই। আপনি পেছনের সিটে আরাম করে বসুন। ধরে নিন সামনে ড্রাইভার আর হেল্পার বসে আছে। নিজে রুক্ষ ব্যবহারে নিজেই লজ্জা পেলাম। এবার বললাম, না না, আমি সে কথা বলিনি। আসলে এভাবে আপনাকে বিব্রত করতে আমার খারাপ লাগছে। আমি বিব্রত হচ্ছি এ কথা আপনাকে কে বলল? আমি তো ওখানে একটা কাজেই যাচ্ছি। যাওয়া আসার পথটুকু আপনাকে সঙ্গ দেব, ব্যাস এটুকুই। আর বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসলাম। কালকের সেই অস্বস্তিটা ফিরে আসছে। এবার গলার স্বরটাও যেন চেনা চেনা লাগছে। কে ইনি? মনটাকে অন্যদিকে ঘোরাবার জন্য একটা গল্পের বইতে চোখ রাখলাম, তবে বৃথা চেষ্টা। গাড়ির দুলুনিতে বেশিক্ষণ পড়তে পারলাম না। বইটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাখলাম। ভদ্রলোক হঠাৎ বললেন, আপনি হরিদ্বার এসেছেন আগে? উত্তর না দিয়ে বললাম, আপনার বাংলা কিন্তু বেশ পরিষ্কার। আপনার ভাইপো তো বারবার হোঁচট খায়। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। হেসে ফেললাম। হ্যাঁ, এসেছিলাম অনেক বছর আগে। দিন 7 ছিলাম এখানে। আচ্ছা, তাই আপনাকে চেনা চেনা লাগছিল। অদ্ভুত তো, আপনি কি হরিদ্বারের সব ট্যুরিস্টদের মুখ মনে রাখেন নাকি? অবশ্যই না, তবে বিশেষ কেউ হলে মনে রাখি। বুঝলাম না। ভদ্রলোক হেসে আমার কথা এড়িয়ে গেলেন। কথা বলতে বলতে আমরা কঙ্খলের কাছে এসে গেছিলাম। গাড়ি থেকে নেমে উনি আমাকে বেশ পরিষ্কার দেখে একটা ঘাটের কাছে নিয়ে গেলেন। গাছের ছায়া দেখে বসলাম। অপূর্ব পরিবেশ এখানে। কাছেই আনন্দময়ী মায়ের আশ্রম। উনি আমায় জিজ্ঞাসা করলেন, আপনি কি আশ্রমে যাবেন? বললাম, না, আজ আর ওখানে যাব না, একটু পুজো দিয়ে চলে যাব। আপনার কি কাজ আছে বলছিলেন? আপনি কাজ সেরে আসুন, আমি ততক্ষণে এখানেই বসছি। কাজ করছি তো। কাজ করছি মানে এই যে আপনার বডিগার্ডের কাজ করছি। আশ্চর্য তো, আপনি বডিগার্ড হতে যাবেন কেন? আপনি তো বললেন আপনার অন্য কাজ আছে। এটাই আমার কাজ। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, এখনো আমায় চিনতে পারছো না মিতা? চমকে উঠলাম নামটা শুনে। এক মুহূর্তে যেন কয়েক যুগ পিছিয়ে গেলাম। তখন আমি কলেজে 2nd ইয়ারে পড়ছি। বাবা মায়ের সাথে হরিদ্বার বেড়াতে এসেছিলাম। ট্রেন জার্নি করে 3 জনেই বেশ ক্লান্ত, তাই প্রথম দিনটা প্রায় শুয়ে বসেই কেটে গেল। আহামরি সুন্দরী না হলেও দেখতে মোটেও খারাপ ছিলাম না আমি। বাবা সবসময় চোখে চোখে রাখতো আমায়। পরদিন খুব ভোরবেলা বাবা মাকে ঘুমাতে দেখে আমি একাই চুপি চুপি হোটেলের বাইরে বেরিয়ে এলাম। সামনেই একটা চায়ের দোকান। চায়ের জন্য লাইন পড়ে গেছে। সবে 5:30 বাজে। এর মধ্যেই গঙ্গা স্নানও শুরু হয়ে গেছে। লালচে রং ধরা আকাশ দেখতে দেখতে 1 কাপ চায়ের অর্ডার দিলাম, সাথে বিস্কুট। দোকানদার আমার বাঁ হাতে বিস্কুট 2টো দিয়ে সবে ডান হাতে ধোয়া ওঠা গ্লাসটা সবে ধরিয়েছে। আমি কিছু বোঝার আগেই এক ঝাপটায় আমার হাত থেকে চায়ের গ্লাস আর বিস্কুটগুলো পড়ে গেল। 2টো বাদর পরম আনন্দে বিস্কুট খেতে লাগলো। ঘটনার আকস্মিকতায় থরথর করে কাঁপছি আমি। বুকের মধ্যে ধরাস ধরাস করে শব্দ হচ্ছে। তার মধ্যে হঠাৎ একটা হাসির শব্দ শুনে পাশ ফিরলাম। দেখলাম আমাদের হোটেলেরই একটি ছেলে হাসছে আমায় দেখে। প্রচণ্ড রাগ হলো। ভারী অসভ্য ছেলে তো। এরকম একটা ঘটনা হয়েছে আমার সাথে, আর সেটা দেখে সাহায্য করার বদলে হেসে গড়িয়ে পড়ছে। রাগ রাগ মুখে বললাম, আশ্চর্য, হাসছেন কেন? সে হাসতে হাসতে উত্তর দিল, সরি ম্যাডাম, এখানে বাদররা এভাবে বিরক্ত করে। আপনি কিছু মনে করবেন না, ভেতরে আসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বাদরের ভয়ে আমারও আর বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না। ছেলেটির সাথে হোটেলের ভেতরে ঢুকলাম। 1 তলায় ডাইনিং রুম ছিল। আমাকে সেখানে বসতে বলে ছেলেটি দৌড়ে গিয়ে 1 কাপ চা নিয়ে এলো, সাথে 2টো বিস্কুটও। ভালো করে দেখলাম ছেলেটির দিকে। ফর্সা, লম্বা, রোগাটে গড়ন।
এক মাথা ঘন চুল, পরিষ্কার করে কামানো মুখ, বেশ ফিটফাট। দেখে মনে হচ্ছিল না ও এখানকার কর্মচারী। তবু লজ্জা ভেঙে জিজ্ঞাসা করে ফেললাম, তুমি কি এখানে চাকরি করো? না, আমার দাদাজির হোটেল, আমরা পাশেই থাকি। ও, তুমি চা খাবে না? উত্তরে জানালো, ও চা খায় না। মনে মনে বললাম, তা খাবে কেন? এখনও তো দুধের দাঁত পড়েনি, এদিকে মেয়েদের দেখে হাসতে পারো, মিচকে শয়তান। ঘরে আসার আগে ছেলেটির নাম জেনে এলাম, শিবম। সেদিন সন্ধ্যায় বাবা মা হরকি পৌরিতে যাবে আরতি দেখতে। আমি বললাম, এত ভিড়ের মধ্যে যাব না। বাবা বেশ রেগেই গেল আমার ওপর। যেদিন থেকে কলেজে পা রেখেছ তোমার ডানা গজিয়েছে, এত বড় হয়ে গেছো যে বাবা মায়ের সাথে আর কোথাও যেতে ইচ্ছে করে না। বাবা তুমি করে বলছে মানে খুবই রেগেছে বুঝলাম। মাকে আড়ালে ডেকে বললাম, প্লিজ মা, বাবাকে বোঝাও, ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসে, আমি এই সামনের ঘাটেই বসে থাকবো আলোর মধ্যে। বাবা মা চলে যেতে আমাদের হোটেলের সামনে একটু ফাঁকা জায়গা দেখে বসেছিলাম। চোখের সামনে দিয়ে একটার পর একটা ফুলের টুকরি, প্রদীপের আলো সঙ্গে করে ভেসে ভেসে আসছিল। দেখতে দেখতে ভাবছিলাম, এগুলো কি কোনোদিন কলকাতা অবধি পৌঁছাবে? না, বেশি দূর যেতে পারছিল না ওরা। কিছুটা গিয়েই চেনে জড়িয়ে উল্টে যাচ্ছিল, জলে ছড়িয়ে পড়ছিল ফুলের কুচি। সীমাবদ্ধতা হয়তো একেই বলে। অজান্তেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল আমার। তুমি আরতি দেখতে যাওনি? চমকে উঠে পাশ ফিরলাম। সকালের ছেলেটি পাশে দাঁড়িয়ে। বললাম, ইচ্ছে করছিল না। তুমি কি ঈশ্বরে বিশ্বাসী নও? বললাম, তা ঠিক নয়, বিশ্বাসটা মনেই রাখি। বুঝলাম না। মানে আমার মনে হয় বিশ্বাস, ভালোবাসা এগুলো ঠিক দেখাবার জিনিস নয়, এগুলো মনের মধ্যে রাখাই ভালো। সরি, আমি তোমার সাথে একমত হতে পারলাম না। বিশ্বাসটা মনে রাখার হলেও ভালোবাসা কিন্তু প্রকাশ করা উচিত, অন্তত কাছের মানুষদের কাছে। তর্কটা শুরু হতে যাচ্ছিল, ঠিক সেই সময় কে যেন ডাকলো শিবমকে। ও চলে যেতে আমিও ঘরে ফিরে এলাম। খানিকক্ষণ পর বাবা মাও ফিরে এলো। সেদিন রাতে ডাইনিং রুমে খেতে গিয়ে শুনেছিলাম হোটেল থেকে বেশ কয়েকজনের একটা গ্রুপ মুসৌরি যাচ্ছে। আমিও যাবার জন্য বাবার কাছে বায়না ধরলাম। আমাদের ট্যুর প্ল্যানে মুসৌরি ছিল না, মা পাহাড়ে চড়তে ভয় পায়। আমি তবুও বায়না করতে লাগলাম। বাবা আমার কথার কোনো গুরুত্বই দিল না। মার কাছে বললাম, তোমরা না যাও, আমাকে অন্তত যেতে দাও ওই গ্রুপটার সাথে। কথাটা বাবার কানে উঠতেই বাবা বলল, খবরদার, এসব অবান্তর বায়না একদম করবে না। সাহস করে বললাম, হোটেলের ঠিক করা বাস যাচ্ছে তো, ভয়ের কি আছে, সবার সাথে যাব, একটু পাহাড় দেখব, চলে আসব। এখান থেকে যেটুকু পাহাড় দেখা যায় তাই দেখো। এটা আবার পাহাড় নাকি? মুসৌরির পাহাড় ভীষণ সুন্দর বাবা, প্লিজ আমায় যেতে দাও, এখানে হয়তো আর কোনোদিন আসাই হবে না। এবার কাজ হলো। বাবা রিসেপশনে গিয়ে ভালো করে সব খোঁজ খবর নিল। পরদিন ভোর 6টায় বাস ছাড়বে। ফিরতে ফিরতে সন্ধ্যা। গ্রুপটার সাথে শিবম আর ওর এক দাদাও যাচ্ছে। বাবা সব দেখে শুনে নিশ্চিন্ত হয়ে আমার জন্য টাকা জমা দিয়ে এলো। উত্তেজনায় সেই রাত্রে ভালো করে ঘুমাতে পারলাম না। পরদিন ভোর হতেই সেজে গুজে নিলাম। সাদার ওপর গোলাপি সুতোর কাজ করা কাশ্মীরি চুড়িদার কামিজ পরলাম, তার ওপর বাদামি রঙা মোটা একটা জ্যাকেট চাপিয়ে বাসে উঠে বসলাম। আমি একাই বসেছিলাম। খানিকক্ষণ বাস চলার পর শিবম আমার পাশে এসে বসল। এদিকটা সব ওর চেনা। একদিকে পাহাড়ের সৌন্দর্য, সাথে শিবমের বিভিন্ন অভিজ্ঞতার গল্প। কিভাবে যে সময়টা কেটে গেছিল বুঝতেই পারিনি। মুসৌরি পৌঁছালাম 11টা নাগাদ। পথে একবার থামা হয়েছিল ফ্রেশ হবার জন্য। ওখানে পৌঁছে কেম্পটি ফলস দেখলাম। কাচের মতো স্বচ্ছ জল, জলের তলায় প্রতিটা নুড়ি পাথর দেখা যায়। আমাদের সঙ্গে যারা গেছিল তাদের অনেকেই স্নান করল। লাঞ্চ করে আমরা ফেরার পথ ধরলাম। বাস চলছে নিজের ছন্দে। পাহাড়ের বাঁকে বাঁকে মাঝে মধ্যে একে অপরের গায়ে ঝুঁকে পড়ছিলাম আমরা। যাবার সময় যে স্পর্শে অস্বস্তি হচ্ছিল, এখন সেই স্পর্শে শিহরিত হচ্ছিল হৃদয়। কি জানি শিবমেরও সেরকমই অনুভূতি হচ্ছিল কিনা। পরের কটা দিন বাবা মা দুপুরে ঘুমালে গঙ্গার ঘাটে চলে আসতাম আমি। হোটেল থেকে একটু দূরে সেই ঘাটটা। শিবমও চলে আসতো সবার নজর এড়িয়ে।
কিভাবে যে সময় কেটে যেত বুঝতে পারতাম না। মা বাবা আরতি দেখতে যাবার সময় আমাকে ডেকে নিত। রোজ রোজ তো না করতে পারতাম না, তাই বাধ্য হয়ে যেতে হতো। শিবমকে ছেড়ে যেতে ইচ্ছা করতো না আমার। পরিচিত পরিবেশ, পরিচিত শহর ছেড়ে এতদূর এসে কাউকে নিজের করে পাবো ভাবিনি। বেশ বুঝতে পারছিলাম ভালোবেসে ফেলেছি ওকে। শিবমের ছোট ছোট স্পর্শ সে কথাই বলতো। তবু মনে হতো আমার মতো করেই ও আমায় ভালোবাসে। তো আমাদের কলকাতা ফেরার আগের দিন হোটেলের ছাদে বসেছিলাম দুজনে। শিবম একটা কথাও বলছিল না। আমি ওর হাতে হাত রেখেছিলাম। কি এত ভাবছ? অল্প হেসে দুদিকে মাথা নেড়েছিল সে। এবার জিজ্ঞাসা করলাম, মন খারাপ? কি হবে মন খারাপ করে? তোমাকে যেতে তো হবেই। বুকটা মুচড়ে উঠল। শিবম কি তবে ধরেই নিয়েছে আমাদের সম্পর্কের আয়ু এতটুকুই? আমায় চুপ করে থাকতে দেখে হঠাৎই কাছে সরে এলো সে। দুহাত দিয়ে আমার মুখটা তুলে ধরে বলল, তোমায় যেতে দিতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে তোমার বাবাকে গিয়ে সব বলে দিই। কি বলবে? ফিসফিস করে বললাম আমি। বলবো তোমায় ছাড়া একদিনও থাকতে পারবো না। মনে হচ্ছিল এই কথা কটা শোনার জন্যই যেন বেঁচেছিলাম। শিবম আমার আরও কাছে এলো। চোখ বুজে ওর নিঃশ্বাসের ওম নিচ্ছিলাম। আমার ঠোঁটের ওপর ও ঠোঁটের স্পর্শ অনুভব করছিলাম। দুহাতে আঁকড়ে ধরলাম শিবমকে। আমাদের ছাড়তে স্টেশনে এসেছিল শিবম। আমরা হরিদ্বার থেকে দিল্লি যাব। ট্রেনে ছাড়ার আগে হঠাৎ খেয়াল হয়েছিল ওকে তো আমার ফোন নাম্বারটা দেওয়া হয়নি। তাড়াতাড়িতে এক টুকরো খবরের কাগজে ফোন নাম্বারটা লিখে ওর হাতে দিয়েছিলাম। তোমার ফোনের অপেক্ষায় থাকবো শিবম। ধীর গতিতে চলা ট্রেনের হাতল ধরে শিবমও চলছিল সাথে সাথে। যদি অন্য কেউ ফোন ধরে? বিকেল 5টার সময় করো, আমি ফোনের কাছে থাকবো। আমার নীল দোপাট্টায় ঠোঁট ছোঁয়ালো শিবম। তুমি ফিরে আসবে তো মিতা? না এসে আমি কি থাকতে পারবো? ট্রেন দৃষ্টিসীমা পেরিয়ে না যাওয়া অবধি ছলছল চোখে তাকিয়েছিল শিবম। কলকাতায় ফেরার পর প্রতিদিন আমি অপেক্ষা করতাম ওর ফোনের। আসেনি ফোন। রাতে লুকিয়ে লুকিয়ে বালিশে মুখ গুজে কাঁদতাম। বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম ওকে। তারপর কবে যেন চোখের জল শুকিয়ে গেল। পরের বছর গ্রাজুয়েট হলাম। অনেক দিন ধরে বাড়িতে বিয়ের কথাবার্তা হচ্ছিল। পাশ করতেই সবকিছু ফাইনাল হয়ে গেল। শিবমের মুখটা তখন খুব মনে পড়তো। বারবার মনে হতো একবার যদি ওর সাথে কথা বলতে পারতাম, কিন্তু ওর সাথে যোগাযোগ করার কোনো উপায়ই ছিল না আমার কাছে। বিয়ের দিন ঝলমলে শাড়ি গয়না, আলোর মাঝেও ট্রেনের পাশে হেঁটে চলা শিবমের মলিন মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। শিবম এখন অতীত আর সাগ্নিক আমার ভবিষ্যৎ। এই ভাবনাটা ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল আমায়। মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, কি জানি শিবমও হয়তো ভুলে গেছে আমায়। বিয়ের পর শ্বশুরবাড়ি ভর্তি লোকজন, দায়িত্ব কর্তব্য সবকিছু নিয়ে ধীরে ধীরে ভুলে যাবার চেষ্টা করছিলাম শিবমকে। মনে রেখেই বা কি লাভ হতো? তখন তো আর আমি শিবমের মিতা নই, আমি পারমিতা চৌধুরী, প্রফেসর সাগ্নিক চৌধুরীর স্ত্রী। শিবমও হয়তো অন্য কাউকে নিয়ে সুখী হয়েছে। বিয়ের 1.5 বছরের মাথায় শানু হলো। আরও জড়িয়ে গেলাম সংসারে। সাগ্নিকও তো মানুষ হিসেবে খারাপ ছিল না, যথাসম্ভব খেয়াল রাখতো আমার। তবে কোনোদিনই স্বামী থেকে প্রেমিক হয়ে উঠতে পারেনি সে। বেলা বাড়ছে, সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা। রোদে ঝিকমিক করা জলের দিকে তাকিয়ে বসেছিলাম। শিবম আগের মতোই আমার পাশে চুপ করে বসা। ওর দিকে না তাকিয়ে বললাম, তোমার সাথে যে আবার কোনোদিন দেখা হবে ভাবিনি। খারাপ লাগছে? না, খারাপ লাগার কি আছে? একটা কথা জিজ্ঞাসা করব তোমায়। জানি এত বছর পর আর এসব কথার কোনো মানে হয় না, তবু জানতে ইচ্ছে করছে। কি? তুমি আমার জন্য অপেক্ষা করলে না কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম শিবমের দিকে। অপেক্ষা? কার জন্য? তুমি তো বলেছিলে ফোন করবে, করনি তো। কতদিন অপেক্ষা করতাম? মাথা নিচু করে জলের দিকে তাকিয়ে আছে শিবম। ভীষণ রাগ হচ্ছিল। বললাম, চুপ করে এড়িয়ে যাওয়াটাই বোধহয় অনেক সহজ, তাই না? চোখের চশমাটা খুলে অকারণেই রুমালে মুছল শিবম। তুমি সেদিন চলে যাবার পর মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভাবলাম মা গঙ্গায় ডুব দিলে হয়তো ভালো লাগবে। স্নান করে ঘরে ফিরে খেয়াল হয়েছিল
তোমার ফোন নম্বর লেখা কাগজটা আমার প্যান্টের পকেটে রেখেছিলাম। যখন বের করলাম, জলে ভিজে একটা দুটো নম্বর ছাড়া আর কিছুই প্রায় পড়া যাচ্ছিল না। তাড়াতাড়ি রিসেপশনে চলে এলাম। রেজিস্টারে দেখলাম তোমার বাবা শুধু ঠিকানা লিখেছেন, ফোন নম্বর লেখেননি। ঠিকানাটা আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম। অনেকবার ভেবেছিলাম তোমায় চিঠি লিখব, কিন্তু সাহসও জোটাতে পারিনি। যদি সে চিঠি অন্য কারো হাতে পড়ে। একা একা কলকাতা যাবার সাহসও হচ্ছিল না। শেষে একদিন সুযোগ হলো। আমার বন্ধুরা কলকাতার দুর্গাপুজো দেখতে যাচ্ছিল। বাবাকে রাজি করিয়ে ওদের দলে ভিড়ে গেলাম। কলকাতায় যেদিন পৌঁছলাম সেদিন সপ্তমী। পরদিন সকালে খুঁজে খুঁজে বের করে ফেললাম তোমার বাড়ি। তবে মিথ্যে বলবো না, তোমার বাড়িতে ঢোকার সাহস আমার হয়নি। কি করব বুঝে উঠতে পারছিলাম না। অনেকক্ষণ বসে রইলাম তোমাদের বাড়ির ঠিক সামনের পুজো প্যান্ডেলটায়। একসময় দেখতে পেলাম তোমাকে। দুজন মেয়ের সাথে প্যান্ডেলের দিকে আসছিলে তুমি। শাড়ি পরে খুব সুন্দর দেখাচ্ছিল তোমায়। দুপায়ে এগিয়েও থমকে গেছিলাম তোমার সিঁথিতে জল জল সিঁদুর দেখে। মনে হয়েছিল সুখেই আছো তুমি। মুহূর্তের স্মৃতিটুকুকে সঙ্গী করে ফিরে এসেছিলাম হোটেলে। পরের 3 দিন সবাই পুজো দেখতে বেরিয়েছিল, আমি যাইনি। কষ্ট হচ্ছিল খুব, কাউকে বলতেও পারিনি। ওরা হয়তো শুনে হাসতো, বলতো মেয়েরা এরকমই হয়। কিন্তু আমি তো জানি তোমার কোনো দোষ ছিল না। হরিদ্বারে ফিরে এসে কাজে ডুবিয়ে দিলাম নিজেকে। মন খারাপ হলে নিজেকে বোঝাতাম হয়তো এমনটাই হবার ছিল, হয়তো এতেই সবার ভালো হলো। কথা শেষ করে শিবম পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মায়াবী চোখ দুটোয় আজও তেমনই সারল্য। কি করে যে আমি ওর ভালোবাসাকে সন্দেহ করেছিলাম। মনে হচ্ছে সময়টাকে টেনে হিচড়ে ফিরিয়ে আনি। শিবম আমায় ভালোবাসেনি ভেবে দিনের পর দিন কত কষ্ট দিয়েছি নিজেকে। ভাবতেও পারিনি ভাগ্য আমাদের সাথে এমন নিষ্ঠুর খেলা খেলেছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি অপেক্ষা করেছিলাম শিবম, পুরো 1 বছর। তুমি অনেক দেরি করে ফেলেছিলে জানি, আর সেজন্যই তো তোমাকে কোনোদিন দোষী ভাবতে পারিনি। নিজেকেই দোষ দিয়ে গেছি বরাবর। কথা শেষ করে চুপ করে বসে আছে শিবম। মনটা খারাপ হয়ে গেল আমার। না চাইতেও জিজ্ঞাসা করে ফেললাম, তুমি সংসার করলে না কেন শিবম? ইচ্ছা করেনি কখনো? আমার কথার উত্তর দিল না সে, মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। জানি সব কথার উত্তর হয় না, তবু কেন জানি না বড্ড শুনতে ইচ্ছা করছে শিবম আমার জন্যই অপেক্ষা করেছে চিরটাকাল। বলতে ইচ্ছে করছে আমিও ওকে এত বছর ধরে সযত্নে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি। প্রথম ভালোবাসাকে কি চাইলেও ভোলা যায়? গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।